কৃষক বন্ধু এবং পিএম কিষাণ যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। ভেরিফিকেশন অ্যান্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার কৃষক বন্ধু স্কিম। এখানে জিও নাম্বারটা দিয়ে দিয়েছে 37, অর্থাৎ 3রা জুলাই কিন্তু একটি অর্ডার বেরিয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত যারা কৃষক বন্ধু পেতেন তাদের কিন্তু আবার ভেরিফিকেশন হবে, কারণ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প কিন্তু কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এবং এগুলো সব কিন্তু পিএম কিষাণে চালু হয়ে যাবে। এবং পিএম কিষাণে যে 6,000 টাকা পাওয়া যেত তার বদলে 9,000 টাকা পাওয়া যাবে। এবং যারা কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটোই পেতেন তাদের ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আপডেটগুলি কী কী আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারিদের ভেরিফিকেশন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। কাদের বিজ্ঞপ্তি? শুধুমাত্র এলিজিবল বেনিফিশিয়ারিদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা জানেন কৃষক বন্ধু কিন্তু প্রত্যেকটা কৃষক পেত, তিনি সরকারি চাকরি করুন বা পেনশনই পান বা তার ইনকাম ট্যাক্স দিলে, কিন্তু এখানে বেনিফিশিয়ারি ভেরিফিকেশনে কিন্তু সেই সমস্তগুলো বাদ যাবে। কারা বাদ যাবে সেগুলো একটু দেখে নেব। দেখুন, এখানে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের যে রেকর্ডগুলো পিএম কিষাণ ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে, যাতে অভিন্ন সুবিধাভোগীদের চিহ্নিত করা যায় এবং যারা পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত নয় এমন যোগ্য কৃষকদের তালিকাভুক্ত করা যায়। অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতেন এবং কৃষক বন্ধু দুটোই পেতেন, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনের পর কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে এবং পিএম কিষাণটা শুধু চালু থাকবে। এবং যাদের ক্ষেত্রে কৃষক বন্ধু পেতেন কিন্তু পিএম কিষাণের টাকা পেতেন না, তাদের ক্ষেত্রে এই ভেরিফিকেশনের পরও কিন্তু কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে এবং সেই নামটি পিএম কিষাণে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সেই প্রকল্পের আন্ডারে 9,000 টাকা করে আপনি বছরে পাবেন। ফিল্ড ভেরিফিকেশনে কী কী দিতে হবে? বেনিফিশিয়ারি এবং তাদের স্বামী বা স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা, জমির তথ্যের বিশদ বিবরণ মানে ধরুন পর্চা, এই ডিটেলস সংগ্রহ করা হবে। এছাড়া বেনিফিশিয়ারি কোনো সরকারি বা সরকারি প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন পান কিনা, তিনি আয়করদাতা কিনা তাও যাচাই করা হবে। এক্ষেত্রে কিন্তু একটি কথা বলে রাখা ভালো যে পিএম কিষাণ প্রকল্পের কিন্তু এগুলো ক্রাইটেরিয়া ছিল সরকারি চাকরি বা সরকারি পেনশন পেলে এবং তিনি ইনকাম ট্যাক্স দিলে বা তার জিএসটি নাম্বার থাকলে তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারতেন না। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কোনরূপ কোনো বাধ্যবাধকতা ছিল না। আপনি কৃষক হলে আপনি যেটাই করুন না কেন আপনি অন্তর্ভুক্ত হতে পারতেন। এবার এইগুলোই কিন্তু ভেরিফিকেশনের পর সরকারি চাকরিজীবী, পেনশন হোল্ডার, ইনকাম ট্যাক্স হোল্ডার এবং জিএসটি নাম্বার থাকলে এনারা কিন্তু বাদ যাবেন। এরপর দেখুন কারা বাদ যাবেন। মৃত, স্থানান্তরিত বা ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের চিহ্নিত করে সংশ্লিষ্ট পোর্টালে ফ্ল্যাগ করা হবে, অর্থাৎ তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হবে। ভোটার তালিকা থেকে বাদ পড়া মানে আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে এসআইআর কমপ্লিট হয়েছে। এসআইআরের পর অনেক ভোটার কিন্তু বাদ গেছেন। তারা যদি কৃষক বন্ধু পান বা পেতেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই নামগুলো কিন্তু এবার অবশ্যই বাদ যাবে। তাই এসআইআরে যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইমিডিয়েট আবার নতুন করে নাম তোলার চেষ্টা করুন যদি আপনি ভারতীয় হন এবং অবশ্যই যোগ্য দাবিদার হন। এরপর দেখুন বলেছে সুবিধাভোগীদের কাছে একটি নির্দিষ্ট ফর্ম অ্যানেক্সচার 1 বিতরণ করা হবে। পূরণ করা ফর্মের সাথে আধার কার্ড, এপিক, জমির রেকর্ড, আরওআর যেটা অর্থাৎ পর্চা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু জমা দিতে হবে। এই অ্যানেক্সচার 1 ফর্মটি কিন্তু আমি এই ভিডিওটার শেষের দিকেই কিন্তু দেখিয়ে দেবো ফর্মটা কি, এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু জানতে পেরে যাবেন। এটি একটি 2 পাতার ফর্ম। এরপর দেখুন এই যাচাইকরণ প্রক্রিয়াটি কাজ শুরুর 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 4 সপ্তাহ মানে কিন্তু 1 মাস সময় পাবেন, তার মধ্যে কিন্তু আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এবং দেখুন ফিল্ড ভেরিফিকেশন শেষ হওয়ার পর ডুপ্লিকেট চেক, জমির রেকর্ড, আধার এবং এনপিসিআই যাচাই, আয়কর এবং সরকারি চাকরি পেনশন যাচাইয়ের মতো কাজগুলো করা হবে। এক্ষেত্রে কারা কারা বাদ দিতে গেলো বোঝা গেল যে যারা আয়কর দেন, সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাদ দেওয়া হবে এবং টাকাটা কিন্তু সেই আধার অ্যাকাউন্ট এনেবেলড অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। এক্ষেত্রে কিন্তু আধার এনেবেলড অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতে আপনি কিন্তু এনপিসিআই ওয়েবসাইট থেকে করতে পারেন বা আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, চাইলে সেটিও দেখতে পারেন। এই হচ্ছে ভিডিও কী কী আলোচনা হলো, এইটা হচ্ছে তার পর্যন্ত। এবার চলুন দেখে নেওয়া যাক যে ফর্মটি আপনাদের দেওয়া হবে বা আপনারা ফিল আপ করে জমা দেবেন এবং তার সাথে যে জেরক্সগুলো জমা দিতে বলেছে, এই যে ধরুন এখানে জেরক্সগুলো জমা দিতে বলেছে ফর্মের সাথে আধার কার্ড, এপিক কার্ড বা ভোটার কার্ড, জমির রেকর্ড বা পর্চা
ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স ইত্যাদি যে জমা দিতে বলেছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কিন্তু অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা আধার কার্ডের সঙ্গে লিঙ্কড করা সেই অ্যাকাউন্টেই দেবেন। তো চলুন ফর্মটি এবারে দেখে নেব। ফর্মটি দেখে নেবার পর কিন্তু তারপর একদম শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনি সকল কিছু তথ্য বুঝতে পারেন। নেক্সচার 1 বা সংযোজনী 1 ফর্ম, যেটা প্রত্যেক কৃষক বন্ধু প্রাপককে কিন্তু জমা দিতে হবে। এখানে কিন্তু প্রথমেই আছে কৃষক বন্ধু আইডি, ক্রমিক নাম্বার এবং সিরিয়াল নাম্বার। কৃষক বন্ধু আইডি কিন্তু আপনারা চাইলে কিন্তু অনলাইনে সহজেই বার করে নিতে পারেন। যদি বার না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানান কী করে কৃষক বন্ধু আইডি বার করতে হয়। সেটা ভোটার কার্ড দিয়ে হোক বা আধার কার্ড দিয়ে হোক বা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে হোক, সেটি কিন্তু সহজেই আমি দেখিয়ে দেবো। তারপরে চলে আসে দেখুন সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড এবং ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার যে নামটি আছে সেটি কিন্তু এখানে লিখবেন। তার পিতা বা স্বামী বা ওয়াইফের নাম লিখবেন, তারপর পুরো ঠিকানা লিখবেন, জেলা লিখবেন, এখানে ব্লক বা থানা লিখবেন, গ্রাম পঞ্চায়েত লিখবেন, মৌজা বা গ্রাম লিখবেন এবং সুবিধাভোগীর বিবরণ কিন্তু খুব সহজ, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আপনি পেতে চাইছেন সেই অ্যাকাউন্টের ডিটেলস লিখবেন। ব্যাংক বা শাখার নাম, ব্যাংক ও শাখার নাম, যেমন আপনার যদি এসবিআই হয় তাহলে এসবিআই এবং যে শাখা সেই শাখাটা, এসবিআই যদি আপনি আরামবাগ শাখা হয় বা আপনার যেখানে অ্যাকাউন্ট সেই শাখাটি লিখবেন। এরপর আইএফএসসি কোড, আইএফএসসি কোড একটি 11 ডিজিটের কোড, এটি কিন্তু আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথমেই কিন্তু লেখা থাকবে। সব ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু 11 ডিজিটের হয় কিন্তু, এবং এটা অক্ষর এবং সংখ্যা মিলিয়ে হয়। যেমন এসবিআইয়ের ক্ষেত্রে কিন্তু শুরুই হবে SBIM দিয়ে, তারপর বাকিগুলো কিন্তু সংখ্যা থাকবে। ইউকো ব্যাংকের ক্ষেত্রে শুরু হবে UCBA দিয়ে, এরকম করে কিন্তু প্রথম 4টে অক্ষর থাকবে, তারপরে এগুলো সংখ্যা থাকবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দেবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আছে সেটি অবশ্যই দেবেন, অন্য কোনো নাম্বার কিন্তু দেবেন না। আধার নাম্বার দেবেন, এপিক নাম্বার বা ভোটার নাম্বার দেবেন, ASDD তালিকাভুক্ত কিনা। ASDD মানে হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডিলিটেড, মানে আপনার যে গত ভোটের সময় যে লিস্টটা বেরিয়েছিল সেখানে কি আপনার নাম ছিল, যদি না থাকে তাহলে কিন্তু আপনি ASDDর অন্তর্ভুক্ত। ASDDর অন্তর্ভুক্ত হলে কিন্তু আপনি কৃষক বন্ধু বা PM কিষাণ প্রকল্প কোনোটাই পাবেন না। এরপর দেখুন PM কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনার PM কিষাণ প্রকল্প আগে থেকে পেতেন, যদি পেতেন তাহলে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। প্রধান পেশা কি, প্রাইমারি অকুপেশন, এখানে দেখুন অনেকগুলো অকুপেশন পেশা দেওয়া আছে, যেটি আপনার প্রযোজ্য সেটি কিন্তু লিখবেন। এক্ষেত্রে কোনো মিথ্যা তথ্য দেবেন না, মিথ্যা তথ্য দিলে পরে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার শাস্তি হতে পারে। এরপর দেখুন জমির বিবরণ, অর্থাৎ আপনার নামে পর্চাতে যে জমিটুকু আছে সেটির পরিমাণ কত, JL নাম্বার, আপনার পর্চাতে অবশ্যই আপনি দেখতে পারেন JL নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত। JL নাম্বার মানে মৌজা নাম্বার। জমির পরিমাণ কত, এখানে কিন্তু একরে বলেছে, 1 একর মানে কিন্তু 100 শতক, মানে 3 বিঘা বা 60 কাঠা মতো, সেই হিসাবে কিন্তু একরে দেখবেন। আপনার পর্চাতে কিন্তু একরই দেওয়া আছে, দশমিক সামথিং বা 1 পয়েন্ট সামথিং বা 2 পয়েন্ট সামথিং এরকম দেওয়া আছে। জমির দখলের ধরন, মানে জমি কিভাবে আপনি পেয়েছেন সেটা এখানে লিখতে হবে। ক্রয় করেছেন মানে কিনেছেন, নাকি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে প্রাপ্য, নাকি নামজারি, হস্তান্তর, নাকি অন্যান্য, কিভাবে পেয়েছেন সেটি লিখবেন। আয়কর প্রদানকারী কিনা, হ্যাঁ বা না। আয়কর প্রদানকারী হলে কিন্তু আপনি এখানে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আয়কর প্রদানকারী হলে কিন্তু আপনি টাকাটি পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। এরপর চলে আসবো পরের পাতায়। পরের পাতার ফর্মটি কিন্তু বেশি কিছু নেই, এখানে দেখুন স্বামী বা স্ত্রীর নাম, যার নামে ফিল আপ করেছেন তার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, তার ব্যাংকের ডিটেলস দেবেন এবং তার ব্যাংকের শাখার বিবরণ দেবেন, ব্যাংকের নাম এবং শাখা, তার IFSC কোড দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম দেবেন, তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি দেবেন এবং আধার নাম্বার দেবেন, তার এপিক নাম্বার দেবেন। KBN সুবিধাভোগী কিনা, তিনি কৃষক বন্ধু পেতেন কিনা, যদি KBN সুবিধা হয় তাহলে তার নাম্বারটি দেবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন। তিনি ASDD লিস্টের তালিকাভুক্ত কিনা, ASDD মানে কি বললাম, অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড, ডেড, অর্থাৎ আপনার নামটি গত ভোটার লিস্ট থেকে বাদ গেছে কিনা। যদি বাদ দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ লিখবেন, না হলে কিন্তু না লিখবেন। ASDD তালিকাভুক্ত হলে কিন্তু আপনি কৃষক বন্ধু পাবেন না। PM কিষাণের সুবিধাভোগী কিনা, এখানে যদি PM কিষাণ আগে থেকে পেয়ে যান তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এখানেও ঠিক তাই, প্রধান পেশা কী সেটি লিখবেন। এরপর দেখুন অঙ্গীকারপত্র, অর্থাৎ আপনি যে সকল তথ্য জ্ঞানও তো ঠিক দিয়েছেন সেটিতে কিন্তু আপনি সম্মত হবেন। সম্মত হওয়ার পর এখানে দেখুন সুবিধাভোগী স্বাক্ষর, এখানে উপরে কিন্তু সই করবেন। এক্ষেত্রে যার আবেদন করছেন তিনিই সই করবেন। এই হচ্ছে
ডিটেলস এবং নিচে দেখুন প্রাপ্তি স্বীকার, এটি কিন্তু আপনার এখানে নাম হবে। নাম হবার পর এখানে যে অফিসিয়াল বা যেখানে জমা দেবেন সেখানে কিন্তু এটি সই করে আপনাকে কিন্তু এটি ফেরত দেবে। এটি যত্ন করে কিন্তু নিজের কাছে রেখে দেবেন। পরের ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি ট্র্যাক করতে বা আবেদনের ভেরিফিকেশনের সময় যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে সেটি কিন্তু যাচাই করতে এটি কিন্তু কাজে লাগবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং এই জাতীয় অন্য ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।